নমস্কার। এখন যে ভিডিওটি বানাচ্ছি সেটি সম্পূর্ণ নিফটি 50 কে অ্যানালাইসিস করার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো এই ভিডিওতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেবো। একটা নতুন ট্রিক্স যেটা হয়তো অনেকে জানেন বা জানেন না, তবুও দেখবেন। এই ট্রিক্সটাকে আপনি কাজে লাগাতে পারেন। কখন কাজে লাগাবেন? যাদের ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে কোনো স্টক বা কোনো ইন্ডেক্স যখন আপসাইড মুভ করে, তখন তাদের যে একটা টার্গেট, সেই টার্গেটটা কতটা হতে পারে বা কী হতে পারে, তারা অনেক সময় এটাকে ফাইন্ড আউট করতে পারে না। তো সেই জন্য আমি এই অ্যানালাইসিস ভিডিওটি তৈরি করছি। হয়তো কোথাও আপনাদের সাথে কানেক্টেড হবে বিষয়টা। আপনারা জানেন আরএসআই বা বলিঞ্জার ব্যান্ড বা আপনি অপশান চেইন অ্যানালাইসিস করে নিফটিকে অ্যানালাইসিস করতে পারেন। নিফটির লেভেলগুলোকে আপনি বের করতে পারেন, কিন্তু আমি যে ট্রিকটার কথা বলছি সেই ট্রিকটা একদম অন্য টাইপের। এখানে আমি কোনো ইন্ডিকেটরকে ইউজ করব না, শুধুমাত্র একটা সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্সকে ড্র করেছি। দেখুন নিফটি 50-তে এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স উইকলি টাইম ফ্রেমে কোথায় আছে সেটাকে জাস্ট আমি ফাইন্ড আউট করেছি। একদম সিম্পলভাবে দেখুন নিফটি 50 নিয়ারেস্ট যে সুইং হাই সেটাকে কিন্তু ব্রেক করে দিয়েছে। নিয়ারেস্ট সুইং হাই যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা কত, 25,077, সেটাকে ব্রেক করে উপরেই ক্লোজিং দিল। এটা একটা ভালো ইঙ্গিত। তাহলে এবার আপনি ধরে নিতে পারেন যে নিফটি উপরের দিকেই যাবে। কিন্তু এই মার্কেটকে কখনো ভরসা করবেন না। একদম সিম্পল ভাষায় আমি আপনাকে বলবো যে মার্কেটকে কখনোই ভরসা করবেন না, কারণ এই মার্কেটকে যখন আপনি ভরসা করবেন তখনই আপনার বড় পরিমাণে বড় সড়ো একটা লস করিয়ে দেবে। সুতরাং মার্কেট যখন অল টাইম হাইয়ের কাছে, তখন কিন্তু আপনাকে স্টপ লস অবশ্যই নিয়ে চলতে হবে। স্টপ লস, উইদাউট স্টপ লস আপনি এই মার্কেটে যখন অল টাইম হাইতে কাজ করবেন, তখন কিন্তু আপনার বড় সড়ো লস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবার নিফটির যে চার্ট আপনি দেখতে পাচ্ছেন সেখানে তো একদম গত ৪ সপ্তাহ ধরে একদম বুলিশ মোমেন্টাম দেখতে পেয়েছেন। কিন্তু আপনার পোর্টফোলিওর দিকে একবার তাকিয়ে দেখুন, দেখুন সেখানে অনেক স্টক কিন্তু লসে আছে। যারা নতুন ট্রেড নিয়েছেন তাদের ক্ষেত্রে দেখুন প্রত্যেকেরই মোটামুটি কম বেশি লসে আছে, কয়েকটা স্টক লসে আছে। এর কারণ কি? নিফটিতে বাইং চলছে ভালো কথা, কিন্তু প্রত্যেকটা স্টকের মধ্যে কিন্তু বাইং নেই। কোনো দিন দেখবেন 50% এফএনও স্টক বাইং হচ্ছে, আবার 50% লস হচ্ছে। এটা কেন হচ্ছে? অথচ নিফটিটা উপরের দিকেই যাচ্ছে। এর পেছনে কারণ কি? এই কারণটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই কারণটা যদি আপনি ঠিকঠাকভাবে ফাইন্ড আউট করতে পারেন, তাহলে মোটামুটি আপনি নিফটিকে চিনতে পারবেন যে নিফটি কেন দৌড়াচ্ছে। এর পেছনে লজিক কী আছে? এর পেছনে লজিক দেখুন একটাই আছে, সেটা হলো আপনার নিফটি আইটি ইন্ডেক্স। সেটা কিন্তু একদম অল টাইম হাইয়ের কাছাকাছি বা ব্রেক করে গেছে। আমি এখনও পুরোপুরি দেখিনি, কিন্তু ইনফোসিস অল টাইম হাইয়ের কাছাকাছি। এইচসিএল টেক সেটা ব্রেক করে দিয়েছে, অল টাইম হাইকে ব্রেক করে আবার নতুন মুভ, আপওয়ার্ড মুভ শুরু করে দিয়েছে। টিসিএস অল টাইম হাইকে ব্রেক করে দিয়েছে। টেক মহিন্দ্রা সেই দিকেই যাচ্ছে। তো মোটামুটি বলা চলে নিফটি 50 যে আপসাইড মুভমেন্ট আপনি দেখতে পাচ্ছেন, সেটা সম্পূর্ণ কিন্তু আইটি সেক্টরের উপর। অন্যান্য কয়েকটা স্টক তো স্পেসিফিক থাকবেই। তো সেই স্টকগুলো নিফটিকে সাপোর্ট দিয়েছে, যে কারণে এত সুন্দর একটা মুভ হয়েছে। আর এই একটাই কারণে কিন্তু আপনার প্রত্যেকটা স্টকের মধ্যে কিন্তু আপসাইড মুভ দেখতে পাননি বা প্রফিট দেখতে পাননি। এর কারণ একটাই, নিফটি আইটিতে যে পরিমাণে বাইং হয়েছে, বাকি সব কটা স্টকে কিন্তু সেরকমভাবে বাইং হয়নি। তাহলে এবার আপনি নিফটি আইটি দিকে চোখ রাখবেন, এটা স্বাভাবিক ব্যাপার। আমি এই প্রসঙ্গে গত মে মাসে আমি একটা সম্ভবত ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টের এগেনস্টে অনেকে আমাকে উপহাস করেছিলেন। যাই হোক, তারা এখন একটু চার্টটা দেখবেন, নিফটি আইটি চার্টটা যে কতটা আপসাইড মুভ করেছে। সেই সময় আমি পোস্টটা ডিলিট করতে বাধ্য হই। কারণ কি বলুন তো, আমি যখন আপনাদের জন্য কখনো লেখা লিখি, তার পেছনে অনেক সময় ধরে অনেক কিছু অ্যানালাইসিস করে তবেই একটা লেখা বের করতে হয়। তো লিখতে হয়, পোস্ট করতে হয়। তো এতটা সহজ ব্যাপার নয়। একটা টেকনিক্যাল পার্টকে আপনি যখন লেখা দিয়ে প্রকাশ করবেন, সেটা যথেষ্ট পরিমাণে একটা কঠিন কাজ। যারা এই কাজটা করেন তারা জানেন। এবার অনেকে ভাবছেন ফ্রিতে কেন করছি, ভালো লাগে তাই করি। অনেকে এটাকে নিয়ে অনেক উপহাসও করেন। কিন্তু অনেকেই আছেন যারা এই মার্কেটে একদম নতুন, তাদের জন্য এই ফ্রি লার্নিংটা অবশ্যই দরকার। আমি এটা মনে করি, কারণ প্রত্যেকেই তো স্ক্রিনশট দেখেই মার্কেটে আসে। কেউ এটা নিজে থেকে উদ্যোগ নেয় না। তাকে মানে ইন্সপায়ার্ড করানো হয়। তো ইন্সপায়ার্ড হওয়ার পরেই দেখা যায় যে এমন আমার কাছে এখনও স্ক্রিনশট আছে। কয়েকজন আমাকে বড়, বড় লসের কথাও আমাকে পার্সোনালভাবে মেসেজে লিখেছেন। বিশেষ করে তারা কিছুই জানে না মার্কেটে, অথচ ১ম এ এসেই অপশন ট্রেড শুরু করে দিয়েছে। সুইং ট্রেড সম্পর্কে কিচ্ছু জানে না, ইন্ট্রাডে সম্পর্কে জানে না, অথচ অপশন ট্রেড স্টার্ট করে দেয়। তাদের জন্য আমি মূলত এই উদ্যোগটা নিয়েছিলাম। তো অনেকের সাপোর্ট আছে, বেশ ভালোই সাপোর্ট পাচ্ছি। সেই কারণেই আমি এটাকে কন্টিনিউ রেখেছি। যেদিন আপনারা বলবেন যে না এই ফেসবুক, ইউটিউব বন্ধ করে দিন, অবশ্যই করে দেবো। আমার কোনো কিছুতে কোনো প্রবলেম নেই। যাই হোক, এগুলো করেছিলাম অনেকের কী বলবো অনুরোধ, তাদের অনুরোধকে উপেক্ষা করতে পারিনি। যাই হোক, সেইভাবেই এটা স্টার্ট করেছিলাম। ইউটিউব চ্যানেলটাও সেই জন্য। এবার টপিকে আসি। টপিকটা খুবই সিম্পল। দেখুন আপনি ডেইলি টাইম ফ্রেমে নিফটিকে যখন অবজার্ভ করবেন, তখন দেখবেন যে অনেক রকম
আপসাইড ডাউনসাইড মুভ দেখতে পাচ্ছেন, কিন্তু লার্জার টাইম ফ্রেমে যখন দেখবেন তখন একটা কংক্রিট ধারণা আপনি পাবেন। সেই কংক্রিট ধারণাটাই কিন্তু আপনার কোনো সুইং ট্রেড নেওয়ার জন্য খুবই কাজে লাগবে। আপনি যখন দেখেছিলেন যে 23,920 তে নিফটি এসেছিল, তখন আপনার বা আমার মতন রিটেলারদের পক্ষে সুইং ট্রেড নেওয়া কিন্তু খুব চাপের। কিন্তু যখন ওই বেস তৈরি করলো এবং একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পেলাম, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে অ্যাকুমুলেশন শুরু করলাম, অর্থাৎ বাইং করতে শুরু করলাম। তখন কিন্তু আমরা স্মল ক্যাপ, মিড ক্যাপ এইসব স্টকগুলোকেও আমরা বেছে বেছে বাই করতে শুরু করলাম। কিন্তু এইবার আপনারা একটা জিনিস ভুল ভাবছেন, মানে ভুল করছেন। দেখুন, নিফটি যখন অল টাইম হাইতে চলে আসে তখন কিন্তু আপনার ইনভেস্টেড ক্যাপিটাল বা ট্রেডিং ক্যাপিটাল কিন্তু কমিয়ে দিতে হবে। যখন নিফটি কোনো সাপোর্টের কাছে আসবে তখন কিন্তু আপনার ক্যাপিটালকে বাড়াতে হবে। এটাই হচ্ছে একদম সিম্পল সাইকোলজিক্যাল একটা ম্যাটার, যে যখন নিফটি কোনো কারেকশন করবে, ছোটোখাটো কারেকশন বা সাপোর্টের কাছে আসবে, বাউন্স ব্যাক করবে, তখন আমরা কি করব, ক্যাপিটালটাকে রেজ করব। আবার যখন নিফটি অল টাইম হাই বা রেজিস্ট্যান্সের কাছাকাছি আসবে তখন আমরা সেই ক্যাপিটালটা অনেকটা কমিয়ে দেবো। এবার অনেকেই ভাবতে পারেন যে নিফটি তো ব্রেকআউট করে গেছে, তো এখানে তো আমরা বাইং করতেই পারি, ভালো রকম বাইং করতে পারি। দেখুন, নিফটি বা যে কোনো স্টক যখন ব্রেকআউট করে তখনই কিন্তু তাতে এন্ট্রি নেওয়াটা ঠিক নয়। তাকে রিটেস্ট করতে দিন, অর্থাৎ নিফটিকে আরেকবার 25,080-তে আসতে দিন, তখন আপনি হয় নতুন করে শুরু করুন, নতুন করে বাইং। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, নিফটিকে কখনো ভরসা করবে না। এই রকম লেভেলে এসে কখনো আপনারা অনেক বড় ক্যাপিটাল নিয়ে কখনো ট্রেড করবেন না। ট্রেডের কথা বলছি, ইনভেস্টের কথা বলছি না, আপনারা গুলিয়ে ফেলবেন না। তো এই সব জায়গাগুলোতে কখনো বড় ক্যাপিটাল নিয়ে কখনো ট্রেড করবেন না। সবসময় ছোট ক্যাপিটাল ইউজ করুন, বড় টার্গেট করুন, তবেই আপনি বড় সাকসেসফুল হতে পারবেন। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা বললাম, যদি কাজে লাগে। এবার টপিকে আসি। আপনারা তো আরএসআই, আপনার বলিঞ্জার ব্যান্ড এইসবগুলো ইউজ করেছেন। অপশান চেইন দেখে আপনারা সরাসরি বলে দিতে পারেন যে নিফটি সাপোর্ট কোথায় আছে। আমি একটু অন্য রকমের একটা ট্রিক ইউজ করছি। সেই ট্রিকটাকে দেখুন, জাস্ট ইনভার্ট স্কেলটাকে ইউজ করব। ইনভার্ট স্কেলটাকে ইউজ করলাম। দেখুন ইনভার্ট স্কেলটা কীভাবে ইউজ করলাম। এখানে দেখুন, এই যে সেটিংটা দেখতে পাচ্ছেন অ্যাপের মধ্যে, এখানে দেখতে পাবেন ইনভার্ট স্কেল। ইনভার্ট স্কেল দেখুন, এখানে যে একটা রেজিস্ট্যান্স ছিল, বা বর্তমানে এটাকে আমি কী বলবো, সাপোর্ট বলবো, সাপোর্টকে ব্রেক করে দিল। সাপোর্টকে ব্রেক করার পর এর যে একটা লো আছে, সেই লোটাকে যদি ব্রেক করে তবে কিন্তু আমি বাইং সাইডে যাব। এবার দেখুন কতটা আসতে পারে। এবার জাস্ট আপনি এটাকে ক্যালকুলেট করুন। তাহলে নিফটি, যারা আপসাইডের ক্ষেত্রে প্রবলেম হয় তাদের ক্ষেত্রে এই ট্রিকটাকে কাজে লাগাতে পারেন। এটা আমি কি করলাম, নিফটিকে জাস্ট ইনভার্ট স্কেল ব্যবহার করলাম। দেখুন এবার আমার কাছে কিন্তু ক্লিয়ার একটা ভিউ চলে এসছে যে এর আপসাইড কোথায় ছিল, 23,928। এবার নিফটি নিয়ারেস্ট যে সাপোর্ট, সেই সাপোর্টকে ব্রেক করলো, তাহলে নিফটি কত দূর আসতে পারে, 26,173। যতটা আপসাইড ঠিক ততটাই ডাউনসাইড, এটা টেকনিক্যালি আমরা বলে থাকি। তো আপনারা এইভাবে স্কেলটাকে ব্যবহার করে খুব সহজে কিন্তু আপনি এই লেভেলটাকে বের করতে পারেন যে নিফটি কতদূর যেতে পারে। এবার আপনার মনে হতেই পারে যে স্টক বা নিফটি, একে তো ভরসা করাই যায় না। যখন তখন একটা, ধরুন এরকম পজিশন থেকে একটা সাপোর্ট ক্রিয়েশনের পর উপর দিকে চলে যেতে পারে, মানে উপর দিকে মানে নিফটি ফল করতে পারে। এখানে যেহেতু ইনভার্ট স্কেল আছে, সেহেতু আমার এটা হতেই পারে যে এখানে একটা বড়সড় একটা বুলি স্পিন বার বা ড্রাগন ফ্লাই ডোজি এরকম টাইপের কিছু তৈরি করলো, বা উল্টো দিকে যদি আপনি ধরুন, আমি আবার স্কেলটাকে ঘুরিয়ে দিলাম, তো এরকম জায়গায় দেখা গেল যে একটা শুটিং স্টার তৈরি করলো। এরকম জায়গায় কী তৈরি করলো, শুটিং স্টার। সেক্ষেত্রে কিন্তু রিভার্স হতেই পারে মার্কেট, যে এই অবধি যাবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। মার্কেট জাস্ট একটা প্রেডিকশান, এই প্রেডিকশানের উপর বেস করেই কিন্তু আমাদেরকে এগোতে হয়। তাহলে এই যে প্রেডিকশানটা, এই প্রেডিকশানটা যে 100% ঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই, কেউ গ্যারান্টি দিতে পারে না। মার্কেটে সোমবার কী হবে, মঙ্গলবার কী হবে, সেটা কিন্তু আজকে কেউ বলতে পারে না। যে এই লেভেলেই আসবে বা এই লেভেলেই থাকবে, এখানেই সাপোর্টিং আবার উপরের দিকে যাবে, এটা কেউ বলতে পারে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। সবসময় মাথায় রাখবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস কখনো 100% সায়েন্স নয়। টেকনিক্যাল অ্যানালাইসিস কখনো 100% সায়েন্স নয়। ঠিক আছে? সম্পূর্ণ একটা প্রবাবিলিটি বা প্রেডিকশানের উপর তৈরি করেই আমরা কিন্তু সামনের দিকে চিন্তাভাবনা করি। তো সুতরাং এইভাবে আপনারা চার্টকে দেখতে পারেন। খুব সিম্পল একটা ট্রিক দিলাম আপনাদেরকে। এই ট্রিকটাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু এটাকে, এখানে দেখুন আপনি পাইভট পয়েন্টকেও ইউজ করতে পারতেন। সেক্ষেত্রে হয়তো একটু আলাদা আপনাকে দেখাতে পারে। কিন্তু কোনো স্টকের ক্ষেত্রেও আপনি এই ট্রিকটাকে কাজে লাগাতে পারেন যে কতদূর অবধি যেতে পারে। তখন দেখবেন আপনার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। এটা খুবই সিম্পল একটা ট্রিক। আমি এইভাবেও দেখি, শুধুমাত্র এই ট্রিক ইউজ করে আপনি লেভেল বের করবেন সেটা কিন্তু নয়। আরও অনেক কিছু আপনাকে দেখতে হবে। আরএসআই কী বলছে, উইকলি টাইম ফ্রেমে বা মান্থলি টাইম ফ্রেমে কী দেখাচ্ছে, এগুলো কিন্তু আপনাকে অবজার্ভ করতে হবে। তবে
এটা যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে নিফটি আইটি একটা স্ট্রং ইন্ডেক্স তৈরি হয়ে আছে এবং মার্কেট নিফটি 50 কিন্তু একটা নিয়ারেস্ট রেজিস্ট্যান্সকে স্ট্রংলি ব্রেকআউট দিয়েছে। তাহলে আমরা কিন্তু একটু ধরে নিতে পারি যে বা নিফটি কিন্তু একটা বড়সড় একটা আপসাইড মুভ এখনও বাকি আছে। হয়তো সেই মুভটা আপনার কন্টিনিউ করবে না বা কোনো একটা শুটিং স্টার জাতীয় ক্যান্ডেল তৈরি করবে উইকলি টাইম ফ্রেমে। কারণ মার্কেটকে তো আমরা কন্ট্রোল করি না, মার্কেটকে কারা কন্ট্রোল করে? বিগ প্লেয়াররা কন্ট্রোল করে। তারা হয়তো আপনাকে কোনো টোপ দেবে, আমাকে কোনো টোপ দেবে। আমরা এই ব্রেকআউটকে বিশ্বাস করে আমরা নতুন করে ইনভেস্ট করব, বড় ক্যাপিটাল নিয়ে ইনভেস্ট করব। তারপরেই হয়তো দেখা গেল তারা তাদের পজিশন থেকে এক্সিট করছে আর মার্কেট নিচের দিকে আসছে। তখন কিন্তু আমরা পুরোপুরি ফেঁসে যাব। তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা এখনও ইনভেস্টেড আছেন, আমি কখনোই বলি না বাই বা সেল করুন। আমি আমার ইনফরমেশনটা আপনাদেরকে শেয়ার করি শুধুমাত্র আপনাদের উপকারে যদি লাগে। তো একটাই আপনাদের কাছে আমার বক্তব্য, সেটা হলো স্টপ লস অবশ্যই এই সময়টাতে অবশ্যই স্টপ লস নিয়ে চলবেন। নিফটি এখানে যে লেভেলটা আপনি দেখতে পাচ্ছেন 26,200, এই লেভেলটাতে পৌঁছাবে এর কোনো গ্যারান্টি নেই। এটা বারবার মনে রাখবেন। নিফটি অল টাইম হাইতে আছে, সুতরাং এখান থেকে একটা রিভার্সাল আসার সম্ভাবনাও আছে কিন্তু। এটাকে কেউ কিন্তু অ্যাভয়েড করতে পারেন না। যদি অ্যাভয়েড করেন আপনার কিন্তু বড়সড় লসও হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি আপনি বারবার দেখবেন যখন নিফটি কোনো জায়গায় ব্রেকআউট করে, ব্রেকআউট করার পর কিন্তু বড়সড় একটা ডাউনসাইড মুভ আসে। মুভ আসার পর তারপরে সাপোর্ট ক্রিয়েশনের পর তারপরে আবার আপসাইড মুভ করে। তো এইভাবেই নিফটি এগোবে। নিফটি কখনো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে দেখতে পাচ্ছেন যে নিফটি কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল এগোচ্ছে। তো কখনোই সেটা সম্ভব নয়। কোথাও না কোথাও গিয়ে সে একটা রেজিস্ট্যান্স তৈরি করবে। তো রেজিস্ট্যান্স তৈরি করার পরেই কিন্তু মার্কেটে একটা ছোটখাটো কারেকশন আসবে। এটা কিন্তু স্বাভাবিক। এর থেকে কিন্তু নিফটিও দূরে নয়। তাই বলে কি নিফটি আর এগোবে না? অবশ্যই এগোবে। কারণ নিফটি যেভাবে এগোচ্ছে বা নিফটির যে রিটার্ন, সেই রিটার্ন অনুসারে কিন্তু মার্কেট এখনও ওভার ভ্যালুড নয়। হয়তো কোনো অনেক স্টক 80% স্টক ওভার ভ্যালুড হয়ে আছে ধরা যায়, কিন্তু নিফটি কিন্তু সেইভাবে ওভার ভ্যালুড নয়। এই কথার মানে কি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তার মানে কোথাও লার্জ ক্যাপ কোম্পানিগুলো কিন্তু সেভাবে রিটার্ন তৈরি করেনি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিগুলোকে একটু দেখা দরকার আছে। এই মুহূর্তে স্মল ক্যাপ বা মিড ক্যাপ এই স্টকগুলো যেহেতু ম্যাক্সিমাম স্টকগুলোই ওভার ভ্যালুড হয়ে আছে বা ম্যাক্সিমাম বলাটা ভুল, আহ, অনেকটাই রিটার্ন দিয়েছে। কোনো কোনো স্টক তো গত 2 বছরে 300%, 400% পর্যন্ত রিটার্ন দিয়েছে 2 বছরে। তো সেটা একটা অস্বাভাবিক মুভ বলা চলে। তো সেখানে আবার নতুন করে ইনভেস্ট করা, সেটা আমার আমার ব্যক্তিগত মত বলে যে না, এটা ঠিক নয়। এবার তাহলে কি করা উচিত? আমার উচিত এখন লার্জ ক্যাপ স্টকগুলোর মধ্যে সুইং পজিশন খুঁজে বের করা। তাহলে আমরা কিন্তু সেই লার্জ ক্যাপ স্টকের দিকে আমাদেরকে এখন ফলো করা উচিত। এই অবধি আপনারা যদি কোনো আমার কথার মাধ্যমে কেউ আঘাত পেয়ে থাকেন বা আমার কথার মাধ্যমে যদি কারো কোনো উপকারে লাগে, অবশ্যই আমাকে জানাবেন। আমি ইন্সপায়ার্ড হব নতুন কোনো টপিক নিয়ে আসার জন্য। এই ভিডিওটা শুধুমাত্র যারা লার্নার আছেন তাদের জন্য, এবং যারা অলরেডি অনেকদিন মার্কেটে কাজ করছেন, যারা মার্কেটকে শুধু আপসাইড মুভ হিসাবে দেখছেন, তাদের জন্য একটু আহ, উল্টো দিকের দিকটা আমি একটু বললাম, কীভাবে উল্টো দিক দিয়ে আপনার নিফটিকেও অ্যানালাইসিস করা যায়। অপশান চেন দিয়ে তো আপনিও দেখেন, আমিও দেখি। আরএসআই দিয়েও আপনিও দেখেন, আমিও দেখি। তো এগুলো তো একদম নর্মাল কমন ফ্যাক্টর। এগুলো বড় বড় প্লেয়াররাও জানে যে এগুলো হচ্ছে কমন ফ্যাক্টর। সবাই এগুলোকে ইউজ করে। তারা খুব ভালো করেই জানে আপনি কোথায় বাই করবেন আর কোথায় সেল করবেন। সুতরাং তারা এই পয়েন্টগুলোকে ফলো করে। আমাদেরকে সেই পয়েন্টগুলো থেকে একটু অন্যভাবে চিন্তাভাবনা করতে হয়। তারপরে তার জন্যই দেখবেন অনেকে আহ, ভালো প্রফিটও করে। যাই হোক, এসব পরের কথা। যদি আমার এই ভিডিও কারো উপকারে লাগে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।